ছেলে কুত্তার বাচ্চা খ্যাত, তোর সাহস কি করে হয় আমার ওড়না টেনে ধরার? হুম? নেহা কথাটা বলেই একটা ছেলের গালে কষে চড় বসিয়ে দেয়। নেহা চড় খেয়ে ছেলেটা কিছু সময় নেহার দিকে করুণ আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা ছেলেটার জামার কলার ধরে বলে, তোর মতো হারামি মার্কার ছেলেকে আমি জেলের ভাত খাওয়াবো, তুই চিনিস আমি কে? নেহা চিৎকার করে কথাগুলো বলল। নেহার ড্রাইভার এসে নেহাকে আটকানোর চেষ্টা করে। ততক্ষণে অনেক লোকজন জড়ো হয়ে গেছে এখানে। চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নেহার কাহিনী। এটা নতুন না, বড়লোক বাবার একমাত্র মেয়ে সে। তার উপর দেখতে যথেষ্ট সুন্দরী, এবং এই সৌন্দর্য নিজের পজিশনের জন্য নেহার অনেক অহংকারও আছে। ছেলেটাকে নেহা প্রশ্ন করে, ওই, তোর নাম কি? কোত্থেকে এসেছিস? আমাকে চিনিস? আমি নিলয়। আমি গ্রাম থেকে এসেছি। সামনেই একটা মেসে থাকি। তোর সাহস কি করে হয় আমার ওড়না টেনে ধরার? আসলে আপনার ওনার গাড়ির দরজা আটকে গিয়েছিল। আপনি জোর করে হাঁটতে গেলে টান পড়তো, পড়ে যেতেন। সেই জন্যই ওড়না খোলার চেষ্টা করছিলাম। আপনাকে ডেকেছিলাম, আপনি এয়ারপড কানে দিয়েছিলেন বলেই শুনতে পাননি। চুপ শয়তান ছেলে, তোদের মতো লুচ্চা ছেলেদের মতলব আমি বুঝি না ভাবছিস? তোর মতো ছেলে কেবল মেয়েদের শরীর দেখতেই ভালোবাসে। আপনি ভুল ভাবছেন, আমি আসলে অমন ছেলে না। চুপ কর। পুলিশ, ড্রাইভার, পুলিশ কই? ম্যাম, দেরি হয়ে যাচ্ছে, বাদ দেন, আমি দেখছি, আপনি ভিতরে যান। নেহা নিলয়ের জামার কলার ছেড়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায় সে। নিলয় নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয়ের সামনে নেহার ড্রাইভার এসে বলে, এখান থেকে জলদি চলে যাও, নেহা রেগে গিয়েছে। আশেপাশে দেখলে সমস্যা আছে অনেক। ওনাকে চিনো না, উনি অনেক জেদি রাগী, বড় লোকের মেয়ে তো, তার উপর আবার জজ সাহেবা। চলে যাও। বিয়ে করছে উনি। না, করেনি। নিলয় আর কোনো কথা বলল না। আদালতের সামনে থেকে চলে আসলো। নিলয় আদালতের সামনে দিয়ে আজ আসছিল। হঠাৎ নেহা গাড়ি থেকে নামে। নামার পর যখন নেহা হেঁটে যাবে, তখনই দরজা আটকে দেয়। আর সেই সময় নেহার ওড়না আটকে যায় দরজার সাথে। নেহা সেটা দেখার আগেই নিলয় দ্রুত এসে নেহার ওড়না খোলার চেষ্টা করে। আর টান পড়তেই দেখে নিলয়ের হাতে নেহার ওড়না ধরে রাখা। নেহা রেগে নিলয়ের গালে কষে চড় দেয়। নিলয় কিছু মনে করে না, তবে নেহার এমন রাগ জিদ নিলয়কে অনেক ভালো লাগে। নিলয় মুচকি হেসে চলে আসে। নিলয় বাড়িতে আসে। রিয়া দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয় দেখে রিয়ার মুখে কালো দাগ পড়ে আছে। নিলয় নিচু হয়ে বসলো। রিয়ার বয়স অল্প, ক্লাস 1-এ পড়ুয়া বাচ্চার বয়স। নিলয় রিয়াকে বলে, কি ব্যাপার, তোর গলা কালো দাগ কেন? অনেক ব্যথা আমার গাল। কেন রে, কি হয়েছে? মা আমার মারছে। কি করেছিস রে? আজকে আমার অনেক জ্বর আসছিল। মা তো দুপুরে আমাকে বাসা থেকে বের করে দেয়। আজকে যেতে পারিনি বলে মেরে বের করে দিয়েছে। মায়ের সাথে ওই কাকুটাও আমাকে আর মাকে বলে, ওই মেয়ে চল বিছানায়। আমাকে বের করে দেয়। তারপর আচ্ছা, দুপুরে খেয়েছিস? না, খাইনি। আচ্ছা, আয় আমার সাথে। নিলয় রিয়াকে কোলে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে আসলো। দামি একটা রেস্টুরেন্ট। নিলয়কে আর ময়লা কাপড় পরা বাচ্চা মেয়েকে দেখে প্রথমে কেউ রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু নিলয় জোর করেই সেখানে প্রবেশ করে। নিলয়ের সাথে রিয়ার পরিচয় এখানে রাস্তাতেই। নিলয় যেদিন ঢাকাতে আসে, সেদিন নিলয়ের সাথে রিয়ার প্রথম দেখা হয়। রিয়া একটা রুটি কিনে নিয়ে রাস্তার পাশে বসেছিল। তখন কতগুলো কুকুর এসে রিয়ার থেকে রুটি কেড়ে নিতে চাইছিল। রিয়া ভয়ে চিৎকার করে কাঁদছিল, কিন্তু কেউ এসে রিয়াকে সাহায্য করেনি। রিয়ার দিকে তাকিয়ে সবাই চলে যাচ্ছিল, কিন্তু নিলয় এগিয়ে আসে। রিয়াকে সেখান থেকে নিয়ে আসে নিলয়। রিয়ার হাতে, পায়ে, গালে মার খাওয়ার অনেক দাগ। নিলয় সেদিন প্রশ্ন করে, তোর নাম কি? রিয়া, তোমার নাম কি? আমার নাম হিংস্র মানব। সেটা কেমন নাম? তুমি তো অনেক ভালো। না, আমি অনেক ভয়ঙ্কর। মোটেও না, সুন্দর নাম বলো। নিলয়। তুমি কি আমার বন্ধু হবে? আমার না কোনো বন্ধু নেই, জানো। হ্যাঁ, হব। তা তোর বন্ধু নেই কেন? তোর গায়ে সব দাগ কেন রে?
আমার মা আঙ্কেলের সাথে ঘুমায় বলে আমার বন্ধু নেই, কেউ মিশে না আমাকে। আর এসব দাগ আমার মা আর আঙ্কেলের মেরেছে আমাকে, তাই দাগ পড়ে গেছে। নিলয় রিয়ার কথা শুনে অবাক হয়। এতটুকু বাচ্চা মেয়ের সাথে কেউ এমন করে? নিলয় রিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, আজ থেকে আমরা বন্ধু। কোথায় থাকিস তুই? ওই তো সামনের বিল্ডিং। নিলয়ের সাথে এভাবে রিয়ার পরিচয় হয়। মেয়েটা নিলয়কে অনেক বিশ্বাস করে, বন্ধু হিসেবে সব কিছু বলে। রিয়াকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিলয় বাড়িতে চলে আসে। নেহা বেশ বিরক্ত, ডার্ক কিলার নিয়ে বেশ বিরক্ত হয়ে গেছে নেহা। প্রতিদিন এই ডার্ক কিলার নিয়ে একটা না একটা কেস আসবেই। দেশের বড় বড় পর্যায়ে থাকা লোকদের ডার্ক কিলার খুন করছে, কিন্তু কেন? নেহা ডার্ক কিলারকে খুঁজে বের করে ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছে। ডার্ক কিলার কে, থাকে কোথায়, তার নাম কি, এসব কিছুই জানে না নেহা। কেবল খুন করার সময় ডার্ক কিলার লিখে যায় রক্ত দিয়ে। নেহা বাড়িতে এসেছে। মেহরাব সাহেব নেহার চেহারা দেখে বুঝতে পারে আজকে অনেক কিছু হয়েছে। নেহা চাচ্ছে না এইসব নিয়ে কারোর সাথে কথা বলতে, এজন্য কাউকে কিছু না বলে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়। মেহরাব সাহেব ফোন করে কাকে যেন। কিছু সময় পর একটা ছেলে আসে বাইক নিয়ে, গায়ে কালো পোশাক, সোজা মেহরাব সাহেবের কাছে এসে বসলো। মেহরাব সাহেব ছেলেটাকে ভালো করেই চিনে। তিনি ছেলেটার নাম ধরে বলল, নিলয়, মাই বয়, মাই চ্যাম্প, কি খবর তোমার? আমাকে কখনো তুমি ফোন বা মেসেজ করো না কেন? মেহরব সাহেব, আমাকে আপনার প্রয়োজন। নিলয়ের প্রয়োজন হয় না কারো। নিলয় সবার প্রয়োজনের ব্যবহার হয়, এই জন্য নিলয় কাউকে খোঁজে না। আর নিলয় যাকে খোঁজে সেদিন তার শেষ দিন হয়। বলেন, ডাকলেন কেন? নিলয়, তোমাকে তো বলেছি আমি কি চাই, জলদি করো। আমি ক্ষমতা চাই। পেয়ে যাবেন। তুমি কি চাও বলো নিলয়? আমার কিছু চাই না, আমি নিয়ে নিই, দরকার হলে নিয়ে নেব। আসি। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। মেহরাব সাহেব নিলয় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয়কে এই শহরে এনে মেহরাব সাহেব, নিলয় মেহরাব সাহেবের জন্য এসেছে এখানে। নিলয়কে দিয়ে মেহরাব সাহেব কাজ করাতে চায়, কিন্তু কি কাজ সেটা এখনো কেউ জানে না, কেবল মেহরাব আর নিলয় জানে। নিলয় রাস্তার পাশে এসে দাঁড়ায়। কিছুটা দূরে নেহার গাড়ি দাঁড়ানো। নেহা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আশেপাশে বারবার তাকাচ্ছে। হঠাৎ নিলয়কে দেখতে পায়। নেহা এগিয়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের মাথায় হেলমেট পরা। নেহা এসে বলে, এক্সকিউজ মি মিস্টার, ক্যান ইউ হেল্প মি? নিলয় মাথা থেকে তখনও হেলমেট খোলেনি, নেহার দিকে তাকিয়ে আছে। নেহা আবার বলে, অ্যাকচুয়ালি আমার গাড়িটা হঠাৎ স্টার্ট নিচ্ছে না। আমি আমার ড্রাইভারকেও বলেছি, আমাকে একটু হেল্প করবেন? নিলয় হেলমেট না খুলে বলে, সরি, আমি যাকে তাকে হেল্প করি না। আর আমি হয়তো আপনার মতলবটা বুঝতে পেরেছি। হ্যান্ডসাম ছেলে দেখে গাড়ি নষ্টের বাহানা খুঁজে বাইকে উঠতে চেষ্টা করছে, আর তারপর ড্রপ শেষে বলবেন আপনি তো অনেক সুন্দর রাইড করতে পারেন, নাম্বারটা দেওয়া যাবে কি? দরকার পড়লে কল করব। এইসব পুরনো ট্রিক, নতুন কিছু থাকলে বলেন তো। নেহার আগে ফুঁসতে থাকে। এই প্রথমবার নেহার সামনে কেউ এভাবে কথা বলল। রাগে ওর সারা শরীর লাল বর্ণের মতো আকার ধারণ করেছে। ওই কি বলছেন আপনি এসব? আপনি চিনেন আমি কে? ফালতু লোক একটা। আপনাকে চিনে আমার কি হবে? রাজকন্যা তো আর না, তাই না? আমি এখানকার আদালতের জজ, আমাকে সবাই ভয় পায়। আপনাকে আমি পুলিশে দিব। আপনার জজগিরি আপনি আদালতে রাখেন। নিজের দিকে তাকিয়েছেন, শুকনো প্যাঁচার মতো দেখতে। আপনার এত সাহস কি করে হয় আমাকে পেঁচা বলো? নিলয় কোনো পাত্তা দেয় না, বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। নিয়া হা করে নিলয় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিয়ার সামনে এই প্রথম কোনো ছেলে এভাবে ভাব নিয়ে কথা বলে। সামনে থেকে চলে গেল। নিহা রাগ নিয়ে হাঁটতে শুরু করলো। রাস্তাটা বেশ নির্জন, যানবাহন ছাড়া এই রাস্তা দিয়ে তেমন কেউ আসে না। নেহা একা হাঁটতে থাকে। হঠাৎ চারটা বাইক এসে থামে নেহার সামনে। নেহাকে চারপাশ হতে ঘিরে ধরে।
নেহা কিছুটা ভয় পায়, কিন্তু নেহার মনে অহংকারে ভরপুর। সে ওদের সামনে দাঁড়িয়ে থাকে। একটা ছেলে বাইক থেকে নামে, ছেলেটার নাম শুভ। সে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা শুভকে ভালো করে চেনে। শুভর ভাইকে 3 দিনের রিমান্ডের রায় দিয়েছিল নেহা। এটা আটকাতে শুভ নেহাকে 50 লাখ টাকার অফার করেছিল, কিন্তু রেহা রাজি হয়নি। উল্টো আরো 2 দিন রিমান্ডে রায় বাড়িয়ে দেয়, যা শুভ মেনে নেয়নি। তার ভাই সৌরভ রিমান্ডে মার খেয়ে মারা যায়। তবে সৌরভ মারা যাওয়ার আগে শুভর হিরোইনের ব্যবসার কথা সব পুলিশদের বলে দেয়। এই জন্য শুভ বেশ কয়েকদিন ধরে শহরের বাইরে ছিল। তবে ওর নামে ড্রাগস সাপ্লাইয়ের কেস উঠে আসে, যে কারণে শুভ নানা জায়গাতে পালিয়ে বেড়াচ্ছে। তবে নেহার উপর নজর রেখেছিল ওর গুপ্তচরের দ্বারা। এই জন্য আজ যখন নেহাকে একা পেয়েছে, তখন শুভ এখানে হাজির। নেহার সামনে আসতেই নেহা বলে, শুভ তুই পলাতক? জজ সাহেবা, আমি পলাতক তাতে কি? আমি বেঁচে আছি। বলেছিলাম না, বেঁচে থাকলে একদিন আপনার সাথে আমার দেখা হবে। দেখা হয়ে গেল। এবার আপনার কপালে খুব খারাপ কিছু আছে, খারাপ কিছু ঘটতে যাচ্ছে। দেখ শুভ, আমার কাছে আসবি না। আমাকে তুই চিনিস। তোর মুখে আমার দেওয়া থুতু অনেক দামি। এতটা অহংকার তোর? তোর অহংকারের বিষ দাঁত আমি ভেঙে ফেলবো। নেহা শুভর গালে কষে একটা চড় দেয়। শুভর লোকেরা নেহার দিকে এগিয়ে আসতে চায়। শুভ হাত বাড়িয়ে ওদেরকে আটকায়। শুভ হাসতে হাসতে বলে, সাপ ধরতে এসেছি। সাপের সবল যদি না নিই তাহলে কি মজা হবে? জজ সাহেবা, সেদিন যদি আমার ভাইকে ছেড়ে দিতেন তাহলে সে মরতো না। আপনার জন্য সে আর দুনিয়াতে নেই। আপনার অহংকার আপনাকে আজ আমার কাছে এনেছে। আপনার গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দেব, তারপর দেখব এই অহংকার কোথায় যায়। শুভ, তোকে আমি লাস্ট বার ওয়ার্ন করছি, আমার কাছে আসবি না। এরপর ভালো হবে না, কিন্তু বলে দিলাম। ওই নেহাকে তুলে নিয়ে আয়, চিৎকার যেন না করে। শুভর কথা মতো ওরা নেহার হাত মুখ বেঁধে নিয়ে গাড়িতে তুলে তারপর বাইকে করে সেখান থেকে চলে আসে ওরা। নিলয় বাড়িতে আসলো। নিলয় যখন ভিতরে আসে, তখন গেট দিয়ে মাতাল হয়ে একটা লোক বের হচ্ছে। পাশে রিয়ার মা লতা দাঁড়িয়ে আছে। লোকটা লতার কাঁধ ধরে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে দেখে রিয়া দৌড়ে আসে। নিলয়কে বলে, ভাইয়া, ওই লোকটা আম্মুকে মারছে অনেক। আমি বারণ করেছি বলে আমাকে লাথি মারছে। রিয়ার কথা শুনে নিলয়ের রাগে সারা গায়ের লোম দাঁড়িয়ে যায়। নিলয় লোকটাকে বলে, এতটুকু মেয়েকে মারছেন কেন? ওই বেটা, তুই কে রে? চিনিস আমাকে? আমি মেয়রের লোক, কামাল নাম আমার। আমি কিন্তু তোরে মাইরে ফেলুম। রিয়াকে কেন মারলেন? ওই শালামা, এই নাগরটা কে রে? তুই নতুন পাইছস নাকি? নিলয়, ভেতরে যাও তুমি। কামাল ভাই, লোকটা বাড়িওয়ালার কাছের লোক, বুঝেনি তো? রিয়া ওর সাথে খেলে, রিয়াকে সে স্কুলে নিয়ে যায়। কি? এইটুকু মেয়ে এরে এত বড় ব্যাটার কাছে শুইতে দিছস? ইস, তোর মেয়েটারও তো খাসা বানাইছস। তোর মেয়েটার জন্য কত নিবি তুই? কামালের কথা শেষ হতেই নিলয় চোখ বন্ধ করলো। রাগে ওর হাত কাঁপছে, কিন্তু রিয়ার সামনে নিলয় নিজেকে কন্ট্রোল করলো। নিলয় সরে দাঁড়ালো গেটের সামনে থেকে। নিলয় চোখের পাতা না ফেলে কামালের দিকে তাকিয়ে থাকে। কামাল নিলয়ের গাল টেনে দিয়ে বলে, শালা, চোখ সরা বলছি। নিচের দৃষ্টি রাখ। তোর চোখ এত লাল কেন? সরা বলছি। কামাল কথাটা বলে হাসে, রিয়ার গালে হাত দেয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। গেট পার হয় কামাল, রিয়াকে তার মায়ের কাছে দেয়, বলে, রিয়াকে ভিতরে নিয়ে যান। আমি যেন না শুনি রিয়ার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন। আমি আসছি। নিলয় কথাটা বলে পকেট থেকে ফোন বের করে, কল দেয় সে এক জায়গাতে। তারপর নিলয় ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। কিছুটা দূরে ধীর পায়ে হেঁটে আসতে থাকে কামাল মিয়া। নিলয় ল্যাম্পপোস্টের নিচে বসে সিগারেট টেনে যাচ্ছে। পাশে একটা ড্রিঙ্কসের বোতল রাখা। কামাল হাঁটতে হাঁটতে নিলয়ের কাছে আসলো। নিলয় এতক্ষণে কালো মাস্ক পরে নিয়েছে। নিলয়ের কাছে আসতেই নিলয় ড্রিঙ্কসের বোতলে হাতে নিয়ে ছিপি খুলল। কামাল ড্রিঙ্কসের দিকে তাকিয়ে থাকে। নিলয় হাত বাড়িয়ে কামালের দিকে সেটা দেয়। কামাল দ্রুত ড্রিঙ্কস হাতে নিয়ে ঢক ঢক করে গিলে খেয়ে ফেললো অনেকটা। তারপর নিলয়ের পাশে বসে বলে, আরে শালা,
এটাই তো মনে মনে খুঁজছিলাম। এই শালি লতারে খেয়ে নেশা ধরে গেছিল। শালি এখন ডক্কা মাল। উফ, কি যে বানাইছে শরীরটা। ওর মেয়েটাও হইছে আরো জোশ। ওইডারে আমি আগে খামো। কিন্তু তুমি কে? ফ্রিতে মাল খেতে দিলে যে? নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। কতগুলো ছেলে সাইকেল চালিয়ে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় কামালের হাত থেকে ড্রিঙ্কসের বোতল নেয়। সেটাতে এখনো অর্ধেক ড্রিঙ্কস বাকি আছে। নিলয় সজোরে কামালের মাথায় কাচের বোতল দিয়ে বাড়ি দেয়। কপালের উপরে কাচের টুকরো ঢুকে যায় কামালের। কামাল চিৎকার করতে যাবে, তার আগে নিলয়ের পিছন থেকে ছেলেগুলো কামালের মুখ চেপে ধরে। মাসুম নামের ছেলেটা নিলয়ের দিকে একটা ছুরি বাড়িয়ে দেয়। নিলয় কামালের সামনে হাঁটু মুড়ে বসে। নিলয় বলে, রক্তচোষা বাদর দেখেছিস? জানি দেখিসনি। তোর রক্ত চুষে তোর গায়ে বমি করে দিব। ওই তোরা ওর হাত ধর একজন। নিলয়ের কথা মতো কামালের হাত ধরল শিয়াম। নিলয় কামালের হাতের গোছা থেকে এক কোপ দিয়ে ভারী ধারালো ছুরি দিয়ে হাত কেটে দেয়। কামাল চিৎকার করেও শব্দ বের করতে পারে না, কারণ আরো দুজন ওর মুখ চেপে ধরেছে। কামালের চোখে মুখে ভয়ের ছাপ, গোঙানির শব্দ শোনা যাচ্ছে। নিলয় বলে, তোর এই অপবিত্র হাতে একটা পবিত্র ফুলকে ছুঁয়েছিল, সেই হাত কেটে নিলাম। এবার পালা তোর জিভ কাটবো। তুই জানিস না আমি কে। তোর এই মেয়রকে আমার সামনে আনতে 1 মিনিট সময় লাগবে। তোর আর তোর মেয়রের পাওয়ার ছাদা দিয়ে ঢুকিয়ে দেব, বুঝেছিস? ওই ওরে ধর। নিলয়ের কথা মতো ওরা সবাই কামালকে চেপে ধরে। নিলয় কামালের জিভ বের করে অনেকটা কেটে দেয়। তারপর সেগুলো রাস্তার কুকুরের মুখের সামনে ফেলে রাখে। এখনো রাত হয়নি। সন্ধ্যার এই মুহূর্তে নির্জন রোডে নিলয় ছাড়া কেউ নেই। কামাল অজ্ঞান হয়ে পড়ে আছে। নিলয়রা চলে যায়। তারপর বাড়ির গেট দিয়ে যখন নিলয় ভিতরে প্রবেশ করবে, তখনই মেহরাব সাহেবের কল আসে নিলয়ের ফোনে। নিলয় রিসিভ করে। মেহরাব সাহেব বেশ চিন্তিত আর ভয়াত্মক গলায় বলল, নিলয়, নেহাকে খুঁজে পাচ্ছি না। নেহাকে সেই দুপুর থেকে পাচ্ছি না। কল দিয়েছি, রিং হয় কিন্তু রিসিভ হচ্ছে না। নিলয়, আমার মেয়েকে চাই। সব কিছুর বিনিময়ে আমার মেয়েকে আমি চাই। যা চাও সব দেব, বাট আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমার ড্রাইভার নির্জন রাস্তাতে নেহার গাড়ি পেয়েছে, কিন্তু নেহা মিসিং। আচ্ছা, উত্তেজিত হবেন না, আমি দেখছি বিষয়টা। জলদি করো। নিলয় বাইক নিয়ে বের হয়। চুলগুলো এলোমেলো করে দেয়। চোখে পাওয়ার ফ্রেমের চশমা। নিলয় শিয়ামকে কল দেয়। তোকে নেহার নাম্বার দিচ্ছি, লোকেশন আমাকে এক্ষুনি বের করে দে। নিহাকে একটা ছোট্ট ঘরের ভিতর আটকে রেখেছে ওরা 10 জন ছেলে। নিহার জ্ঞান ফিরেছে একটু আগে। নিহার হাত পা দড়ি দিয়ে বাঁধা। নিহার জ্ঞান ফিরতে নিহা নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি করে। ওই ওরা আমাকে ছেড়ে দে। তোরা জানিস না কাকে তুলে এনেছিস। তোদের সব কয়টা কে আমি জেলের ভাত খাওয়াবেই বলে দিলাম। আরে সুন্দরী, এত কচি বয়সে এত জিদ, অহংকার থাকা ভালো না। তোকে আমি প্রেগনেন্ট করব। শালা, তোরে আমি খুন করব। শুভ হাসতে থাকে নিহার কথা শুনে। শুভ নেহার দিকে এগিয়ে আসে। নেহার মুখে আঙ্গুল বোলায় সে। নেহার ফর্সা গাল রাগে লাল হয়ে যায়। শুভ নেহার গালে আলতো করে নাক ঘষে। নেহা আর সহ্য করতে পারে না। শুভর মুখে থুতু মেরে দেয়। শুভ কিছুটা দূরে সরে আসে। শুভ রেগে যায়। শুভ বলে, শালি, তোকে আজ আমি ধর্ষণ করব। তোরে আমি ভোগ করব। তুই চিনিস না আমাকে। আমার হাতে তুই বন্দি। তোকে এখন কেউ খুঁজে পাবে না। তুই বুঝবি আমি তোর সাথে এখন কি কি করতে পারি। আমার কাছে আসার চেষ্টাও করবি না বলে দিলাম। আমার বাবা যদি জানতে পারে তোকে মেরে ফেলবে। একবার আমাকে যেতে দে এখান থেকে, তারপর তোকে দেখাচ্ছি কি করতে পারি। তোরা সবাই রেডি হ, এই শালির আজকে গণরেপ করব। শুভ সহ বাকিরা নেহার দিকে এগিয়ে আসে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। নেহা সহ বাকিরা সেদিকে তাকায়। নেহা চিৎকার করে হেল্প হেল্প করতে থাকে। একটা ছেলে এসে নেহার মুখে টেপ লাগিয়ে দেয়। দরজার কি হলে একটা ছেলে এসে চোখ রাখে। একটা হাবা গোবা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। দরজা খুললো ছেলেটা। ছেলেটার নাম মামুন।
মামুন দরজা খুলে দেখে বাহিরে কেউ নেই। মামুন আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ একজন মামুনের পিছনে এসে দাঁড়ালো। মামুন ঘুরে তাকিয়ে দেখে কালো পোশাক পরে মাস্ক মোজা পরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। ছেলেটা হলো নিলয়। মামুন কিছু বলতে যাবে তার আগে নিলয় মামুনের কপালে সোজা সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে। ভিতর থেকে শুভ চিৎকার করে বলে, ওই মামুন, কে আসলো রে? এত দেরি হয় কেন রে? কি করছিস বাহিরে? তখনই দরজা আটকানোর শব্দ শুনতে পায় ওরা। তারা ভাবে মামুন হয়তো দরজা আটকে ওদের কাছে আসছে, কিন্তু কয়েক সেকেন্ড পর ওরা দেখতে পায় কালো পোশাকে কেউ একজন ওদের সামনে এসে দাঁড়িয়েছে। নিলয় তার ভয়েস কিছুটা মোটা করে বলল, হ্যালো এভরিওয়ান, ডার্ক কিলার ইজ হিয়ার। নিলয় একটা চেয়ার টেনে ওদের সামনে বসলো। ওরা জানে ডার্ক কিলার কেমন স্বভাবের। ওরা ভয়ে চুপসে গিয়েছে। নিলয় চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দিয়ে বলে, হ্যালো নেহা, এই কে আছিস? টেপ খুলে দে নেহার মুখ থেকে। তখনই ভিতরে আরো কয়েকজন ছেলে প্রবেশ করে। এরা সবাই নিলয়ের লোক, সবার মুখে মাস্ক লাগানো। শুভরা ভয়ে একদম চুপ হয়ে গেছে, কিন্তু শুভ বুঝতে পারে না ডার্ক কিলার এখানে কি করছে। নিলয় শুভর দিকে তাকিয়ে বলে, তোর ভাই ড্রাগসের বিজনেস করতো না? কি যেন নাম ছিল, ভুলে গেছি। আমাকে বলছিল 80% ভাগ দেবে, যেন আমি তার ড্রাগস দেশে আনার ব্যবস্থা করে দিতে, কিন্তু রাজি হয়নি। এইসব ভালো না, বুঝলি? তুই না ওর বড় ভাই, মাছের পেটের ভিতরে অস্ত্রের বিজনেস করিস? তা জজ সাহেব জানে? ডার্ক কিলার, আপনি এখানে? কিন্তু তোমাকে তো পুলিশ খুঁজছে। তোমাকে তো অর্ডার দেওয়া হয়েছে গুলি করে মেরে ফেলতে। হ্যাঁ জানি, আপনি 3 বার রায় দিয়েছেন। বস, আপনি এখানে কেন? আসলে নেহাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু নেহা আমার শিকার। নেহাকে তো এত সহজে নিয়ে যাওয়া যাবে না। সেটা তো আমি জানি, কিন্তু আপনারা দলে 4 জন, আমরা 10 জন। কি মনে হয় আপনি তাকে নিয়ে যেতে পারবেন এখান থেকে? তাই নাকি? আচ্ছা মিস নেহা, একটু চোখ বন্ধ করেন, না হলে ভয় পাবেন আপনি। ওই, তোরা কি দেখছিস? মার ওকে। শুভর কথা শুনে বাকি ছেলেগুলো নিলয়ের দিকে এগিয়ে আসে, কিন্তু নিলয়ের পিছনে থাকা অর্করা পিস্তল দিয়ে সব কয়টার বুক ফুটো করে দেয়। কয়েক মিনিটে সবগুলো মরে পড়ে থাকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় শব্দ করে হাসলো। নিলয় হাসতে হাসতে বলে, ভয় পেয়েছেন মিস নেহা? যাই হোক, এই ব্যাটাকে কি করব? মেরে ফেলবো? আইন নিজের, আমি জজ। ভাই, আমাকে ছেড়ে দেন, আমি এই দেশ ছেড়ে চলে যাব। নো নো নো, ডার্ক কিলার কাউকে জীবিত ছাড়ে না। দেখুন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। ওকে মারবেন না। ও এই ব্যাপার? নিলয় একটা ফাঁকা গুলি করে। ঠিক তখনই কতগুলো পুলিশ ঘরের ভিতরে প্রবেশ করে। নেহা অবাক হয়, যে পুলিশদের অর্ডার দেওয়া আছে ডার্ক কিলারকে সরাসরি গুলি করার, সেই পুলিশ নিলয়ের কথা মতো চলছে। নেহা বোকার মতো তাকিয়ে আছে। নিলয় পুলিশ অফিসারকে প্রশ্ন করে, কি মিস্টার মিজান সাহেব, শুভ আপনাদের জজ সাহেবকে তুলে এনেছে, নারী অপহরণ আর ধর্ষণের চেষ্টাও করেছে, তাহলে ওকে কি করা উচিত? জানি না স্যার। কি মিস নেহা, অবাক লাগছে? পুলিশগুলো আমাকে স্যার বলছে কেন? আসলে এটা নিকৃষ্ট জগৎ। এখানে আছে শুধু প্রতিহিংসার আগুন আর কিছু তাজা রক্তের গন্ধ। সুশীল সমাজে সুশীল কথা আর আমার হাতের পিস্তল দুইটাই সঠিক সময়ে সঠিক কথা বলে। কিলার জগতে সবাই একটা মাইন্ড গেমার। আহা, ভাবতেই নিজেকে বড় মাইন্ড গেমার লাগে। সবকিছুর মাঝে এই সত্যি কথাটা কি জানো? আমি ডার্ক কিলার, এটা আমার বাইরের রূপ, আমি অন্যরকম। কথাটা বলে নিলয় পিস্তল দিয়ে শুট করে শুভর কপালে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুভ সবার সামনেই মারা যায়। নেহা এসব দেখে একদমই শকড হয়ে গেছে, কারণ নেহা ডার্ক কিলারকে সে আগে কখনো দেখেনি। আজ প্রথমবার নেহা তাকে চোখের সামনে দেখেছে, আর যাকে কিনা মারার জন্য নির্দেশ দেওয়া আছে, আর সেই তাকেই কিনা পুলিশ এসে স্যার বলছে। তাহলে নেহা এতদিন কি করলো? কে এই ডার্ক কিলার? নেহা প্রশ্ন করে। আচ্ছা, তুমি কে?
কেন তুমি আমাকে বাঁচাতে এলে? পুলিশরা কেন তোমাকে স্যার বললো? শুভরা কেন তোমাকে এত ভয় পেল? নেহার প্রশ্নের জবাব দেয় না নিলয়, মুচকি হাসতে থাকে। তারপর নিলয় অর্ককে ইশারা করে। অর্ক এসে নেহার মুখে একটা রুমাল রাখে। নেহা সেটা শুকেই অজ্ঞান হয়ে যায়। রাতে বাড়ে। নিহার যেখানে গাড়ি নষ্ট হয়েছে সেখানে নেহাকে রেখে আসা হয়েছে। পাশে নিলয় বসা। যদিও নিলয়ের এখন সেই আগের ড্রেস আপ আছে, মানে চোখে চশমা, চুলগুলো এলোমেলো, ফর্মাল সাধারণ ড্রেস আপ। নেহার জ্ঞান ফেরে। সে চোখ খুলতেই দেখে আগের জায়গায় এখনো বসে আছে। নেহা আশেপাশে তাকায়, নিলয়কে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। নেহা নিলয়কে পিছন থেকে দেখে বলে, এক্সকিউজ মি, হ্যালো, এই যে শুনছেন? নিলয় ঘুরে তাকায়, নেহার কাছে এগিয়ে আসে। নেহা নিলয়কে চিনতে পারে। সেদিনের ওই সকালের ছেলেটা যে নেহার ওড়না টেনে ধরেছিল। নেহা নিলয়কে দেখে টেনে বেগুনে চলে ওঠে, নিজের কাপড় চোপড়ের দিকে তাকাতে থাকে। নিলয় মুচকি হেসে বলে, ভয় পাবেন না, আমি কিছু করিনি। আমার সাইকেল রাখা এখানে। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাইক থেকে কতগুলো ছেলে আমাকে ডাকলো। আমি এগিয়ে যাই। তারা বলে ওরা নাকি ডার্ক কিলারের লোক, আপনাকে এখানে রেখে যাবে তারা। আমি যেন আপনার জ্ঞান ফেরা অবধি আপনাকে পাহারা দিয়ে রাখি। তারা আমার উপর নজর রেখেছে দূর থেকে। আপনার যখন জ্ঞান ফিরবে বলেছে আপনাকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এত অহংকার কেন আপনার মনে? দেখতে তো মনে হচ্ছে আপনাকে কেউ হাত পা বেঁধে রেখেছিল। তার মানে কি আপনার সাথে এইসব অন্যরা করেছে বলে কি আমাকেও তাদের মতো ভাবছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত। নিলয়ের কথা শুনে নেহা চুপ হয়ে গেল, কিন্তু নেহার কানে নিলয়ের শেষ কথাটা বাজছে। অন্যেরা কি কি করছে? নেহা যেন কথাটা একদমই নিতে পারছে না। রাগে অহংকারে নিলয়কে মারতে ইচ্ছে করছে। নেহা রাগ নিয়ে নিলয়কে বলে, এই তুই আমার সাথে এমন করে কথা বললি কেন? তুই জানিস না আমি কি করতে পারি? আচ্ছা, এখন আমার দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া। এখানে এত রাতে কেউ নেই, রেখে চলে গেলে কি না কি হবে আমি কিন্তু জানি না। তখন আপনার রাগ অহংকার কই চলে যাবে টের পাবেন না। আজকে ছেড়ে দিলাম, পরে এর ফল ঠিকই পাবি। মনে রাখিস। নিলয় মুচকি হাসলো। নেহা সাইকেলে উঠতেই নিলয় সাইকেল চালাতে শুরু করে। নেহা প্রথমবার সাইকেলে উঠেছে, ঠিক মতো কোনো কিছুই ধরে বসতে পারছে না। বারবার নড়ছে নেহা, আর সাইকেলও ঠিক মতো সোজা যেতে পারছে না। নিলয় সাইকেল থামিয়ে বলে, এই আপনার সমস্যাটা কি? বারবার এত নড়ছেন কেন? ঠিক মতো বসতে পারছেন না? আমাকে বকা দিবেন না। আমি কখনো সাইকেলে উঠিনি, তাই বসতে সমস্যা হচ্ছে। ধরে বসবেন। আমি পারছি না। আচ্ছা, তাহলে সামনে এসে বসেন। নেহা নিলয় সাইকেলের সামনে বসলো। নেহার চুলগুলো তখন খোপা করা। নিলয় সাইকেলের স্পিড বাড়াতে থাকে। নেহার কাঁধে নিলয়ের নিঃশ্বাসের স্পর্শ পড়তে থাকে। নেহা চুপচাপ বসে আছে। আসলে সত্য, সে অনুভব করে তার অনেক অহংকার, অথচ তাকে বাঁচাতে ছেলেরাই এগিয়ে গেছে। পুলিশ কেউ আসেনি। নিলয় সাইকেল চালাচ্ছে তার গতিতে। রাস্তায় মাঝে মাঝে একটু ঝাঁকি হচ্ছে। সেই ঝাঁকিতে নেহার চুলগুলো খোপা একটু একটু করে নড়ে খুলতে শুরু করে। খানিকক্ষণ পর বড় একটা গর্তের কারণে জোরও একটা ঝাঁকি খায়। ঝাঁকি খেয়ে নেহা নিলয়কে বকতেই যাবে, ঠিক তখনই নেহার কালো লম্বা চুলগুলোর খোপা খুলে পড়ে। আর সাইকেলের গতি থাকাতে নেহার খোলা চুল সোজা নিলয়ের মুখের উপর এসে পড়ে। নিলয় কিছুক্ষণের জন্য যেন কোথায় হারিয়ে যায়। শ্যাম্পু করা রেশমি চুলের ঘ্রাণে নিলয় যেন এক ঝটকাতে নেহার প্রেমে পড়ে যায়। নিলয়ের নিঃশ্বাস ভারী হতে থাকে। নেহা বারবার চুলগুলো ঠিক করতে থাকে। নেহা বুঝতে পারে তার অবাধ্য চুলগুলো সোজা নিলয়ের মুখের উপরেই পড়ছে। নিলয় নেহাকে ওর বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। নেহা সাইকেল থেকে নেমে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় হাঁপিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে নিলয় বলল, আপনি কি খান রোজ? কেন? এত ওজন কিভাবে বাড়ালেন? ওই আমি মোটা না, আমি স্লিম, বলিউডের নায়িকাদের মতো, বুঝছেন? হ্যাঁ, মুজরা করে সাইড নায়িকা, বুঝলাম। ওই কি বললেন আপনি? কি আমি? নিলয় আর সেখানে দাঁড়ায় না, সোজা সাইকেল চালিয়ে নেহার সামনে থেকে চলে আসে। কিছু দূর এসে নিলয় জোরে ডাক দিয়ে বলে, আপনার রাগী চেহারা আপনার সাথে মানায় না, বুঝলেন? খোলা চুলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। যদিও হতুম পেঁচারা বেশি সুন্দর হয় না।
তবে আপনি হুতুম পেঁচার রানী। আপনাকে যদি আমি সামনে পেয়েছি না, আপনার খবর আছে এই বলে দিলাম। নিলয় আর দাঁড়ালো না, সাইকেল চালিয়ে চলে আসে। নেহা দ্রুত বাড়ির ভিতরে আসলো। বাড়ির দারোয়ান নেহাকে দেখেই খুশি হয়েছে। নেহা সারাদিন মিসিং ছিল, সেই জন্য সবাই টেনশন করছে। তাই নেহাকে দেখেই প্রশ্ন করে, ম্যাম আপনি ঠিক আছেন? কোথায় ছিলেন? আপনার কিছু হয়নি তো? দারোয়ানের প্রশ্ন শুনে নেহা রেগে যায়, কারণ নেহার এসব সহ্য হয় না। নিচু জাতের কেউ নেহাকে এত প্রশ্ন করুক, নেহার তা সহ্য হয় না। এর পিছনে কারণ নেহার অহংকার। নেহা ঝাড়ি দেয়। আমার লাইফে আমার বাবা ছাড়া কেউ এত প্রশ্ন করে না। আমি যেখানে যা ইচ্ছা যাব, তোর কি? নিজের মতো থাকবি, বুঝেছিস? নেহার কিছু না বলে ভিতরে চলে আসে। তারপর নেহা বাড়ির ভিতরে এসে দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে। নেহাকে বলে, বাড়ির দারোয়ানের সাথে তোর অমন ব্যবহার করা উচিত হয়নি। সে তোর জন্য বা বাড়ির সবাই তোর জন্য অনেক চিন্তা করছিল। নেহা অবাক হয়। ওর বাবা তাকে কোথায় ছিল, কই ছিল, কি হয়েছিল এইসব প্রশ্ন না করে অন্য কথা বলছে। যেন মনে হচ্ছে ওর বাবা সবকিছু আগেই জানে। নেহা প্রশ্ন করলো, আমাকে কয়েকজন গুন্ডা তুলে নিয়ে গিয়েছিল বাবা, সেটা একবার প্রশ্ন করলে না? কেমন আছি সারাদিন জানতেও চাইলে না, কিভাবে এলাম এখানে সেটাও শুনলে না, রেস্ট নিতেও বলছো না, ঠিক আছে কিনা সেটাও জিজ্ঞাসা করলে না। আবার নাকি তোমরা আমার জন্য চিন্তা করছিলে? তোমাদের কারো চিন্তা করা লাগবে না, আমি নিজেকে সামলাতে পারি, নিজেকে সেভ করতে পারি। নেহা কথাগুলো বলে ওর বাবা মেহরাব সাহেবের সামনে থেকে চলে গেল। মেহরাব সাহেব তার মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আসলেই তো, মেহরাব সাহেব কেন তাকে এইসব নিয়ে প্রশ্ন করলো না? কারণ একটাই, মেহরাব সাহেব সবটা জানে, আর সেটা জানিয়েছে শুভ নিজেই। অবাক হচ্ছেন নিলয়ের আগে শুভ কিভাবে নেহার কথা মেহরাব সাহেবকে জানিয়েছে। মেহরাব সাহেব মুচকি হাসতে থাকে। এই হাসির কারণ কেউ জানে না। নিলয় বাড়িতে আসে। এই বাড়িটা নিলয় কিনে নিয়েছে, যার ছিল তার কাছ থেকে নিলয় কিনে নিয়েছে। ছদ্মবেশে সে এই শহরে এসেছে। রিয়া আর ওর মা যে বাড়িতে থাকে সেটা বর্তমানে নিলয়। নিলয় বাড়িতে প্রবেশ করে। রিয়ার মা উঠানে দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে রিয়ার মা সামনে আসলো। রিয়ার মা বলে, নিলয়, তুমি আমার মেয়ের সাথে আর কথা বলবে না। কেন? দেখলে না ওই লোকটা কি সব বলে গেল? ওটার দায় তো আপনার। আপনার জন্য আপনার মেয়ের কথা শুনতে হলো, উল্টো আমাকে বারণ করতে আসছেন। হ্যাঁ আসছি। আমার মেয়ের সাথে কাউকে মিশতে দেব না। ছেলেরা সবাই খারাপ হয়, ওরা মেয়েদের শরীরকেই ভালোবাসে, স্বার্থপর হয় ওরা। আচ্ছা তাই? তা আমাকে কখনো দেখেছেন আপনার প্রতি বাজে দৃষ্টিতে, কখনো আপনাকে বাজে কথা বলতে দেখেছেন? উল্টো আমি যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন আপনি নিজেই আমার কাছে বিছানায় আসতে চেয়েছিলেন। আমি কি সেটা সুযোগ নিয়েছিলাম? রিয়ার মা কোনো কথা বলে না, নিলয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নিলয় একটা সিগারেট জ্বালায়। রাতের অন্ধকারে পুরো বিল্ডিংটাকে চেয়ে রেখেছে। ছোট্ট উঠানের মাঝ বরাবর দুজন মানুষ দাঁড়িয়ে। এখানে মোলা সোল্লারা আসে না, কারণ রিয়ার মা এই সমাজের কাছে একজন পতিতা, আর পতিতার তল্লাটে ভদ্র সমাজের মানুষেরা আসে না। রিয়ার মা আর নিজেকে সামলাতে পারে না, মাটিতে বসে কেঁদে ফেলে। কান্না করতে করতে বলতে শুরু করে, কি করব আমি? রিয়ার যখন 1 বছর বয়স তখন সে আমার দুধ পান করে। সেই সময় ওর বাবা এক মহিলার সাথে চলে যায়। এত জায়গাতে খোঁজ করেছি, পাইনি তাকে। 1 বছর পর যখন রিয়ার বাবাকে পেয়েছি তখন সে যেন আমাকে চেনেই না। আমার শাশুড়িরা আমাকে বাসা থেকে বের করে দেয়। 1 বছর পর যখন তাকে পেলাম সে আমাকে লাথি মেরে বের করে দিয়েছিল। কি দোষ ছিল আমার? আমিও তো স্বামী বাচ্চা নিয়ে বাঁচতে চেয়েছিলাম, একটু প্রাণ ভরে শ্বাস নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। আমার দোষ কি? ওই পশু নামের জানোয়ারটাকে ভালোবাসায় দোষ ছিল, নাকি তাকে বিশ্বাস করাটা দোষের ছিল? আমি বাচ্চা নিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেছি, কেউ এসে আমাকে সাহায্য করেনি। রিয়ার মুখে 2 দিন ধরে খাবার দিতে পারিনি। তারপর এই লাইনে আমার আসতে হয়, মেয়ের মুখে খাবার তুলে দিতে পারি। পেছনে ফিরে তাকাতে হয়নি আর। আমি পতিতা হয়ে যদি দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারি তবে পতিতা হওয়াই ভালো। কিন্তু আমার মেয়ের কোনো দোষ নেই নিলয়, ও এখনো অনেক ছোট।
ক্লাস 1-এ পড়ে। স্কুলের কেউ ওর সাথে থাকে না। আমার কিছু হয়ে গেলে ওকে দেখে রাখবা নিলয়, ওকে পড়াশোনা করাবা। নিলয়ের সিগারেট খাওয়া শেষ হয়। নিলয় রিয়ার মায়ের কাছে এগিয়ে আসে। রিয়ার মায়ের কান্না মুছে দিয়ে নিলয় বলে, চিন্তা নেই, আপনারও কিছু হবে না। রিয়াকে আমিও কিছু হতে দেব না। রিয়াকে এইসবের থেকে দূরে রাখুন। আপনিও এইসব থেকে দূরে থাকুন। আমি চালাবো সংসার, আমার সাথেই থাকবেন। আমি সব কিছু হেল্প করব। কিন্তু ওরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমাকে আপনি চেনেন না। কারো সাহস নেই যে রিয়ার আর আপনার দিকে চোখ তুলে তাকাবে। নিশ্চিন্তে ঘুমোতে পারেন। রিয়ার মা খুশি হয়। নিলয়ের সামনে থেকে চলে যায় সে। নিলয় অর্কদের ফোন করে, অর্কদের সবটা বুঝিয়ে বলে দেয়। নেহা রুমের ভিতর পায়চারি করছে। মনের ভিতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মনে মনে বলছে, ডার্ক কিলার আমাকে কিভাবে খুঁজে পেল? ডার্ক কিলার আমার সাথে যেভাবে কথা বললো তাতে মনে হচ্ছে সে আমাকে আগের থেকেই চিনে, কিন্তু কিভাবে? আমি এত বড় জর্জ হবার পর ডার্ক কিলারের বিরুদ্ধে আমি কেস ফায়ারের হুমকি দিলাম, অথচ সে আমাকে সামনে পেয়েও মারলো না। সে আমাকে সেভ করছে, সে আমার নামটাও জানে, স্বাভাবিকভাবেই কথা বলছে। তবে কি সে আমার পরিচিত কেউ? কিন্তু কিভাবে? হাও? আমার সাথে কোনো গ্যাংস্টার রাফিয়ানদের পরিচিত থাকতে পারে কিভাবে? মাথায় কিছু আসছে না আমার। নেহা আর ভাবতে পারছে না। ভাবনাগুলো ওর সব এলোমেলো হয়ে যাচ্ছে। তবে হঠাৎ করে নিলয়ের কথা নেহার মনে পড়ছে। ছেলেটা কতটা ভদ্র। সেদিন সকালে সত্যি নেহার ওড়না গাড়ি দরজায় আটকে গিয়েছিল। সে তাকে সেভ করতে এসেছিল। তাহলে নেহা কেন তাকে বকা দিয়েছিল? নেহা আবার নিজের সাথে কথা বলে, আচ্ছা, আমি যখন ঝামেলাতে পড়ি তখনই নিলয় আসে কেন? ছেলেটা কি আমাকে ফলো করে? বাট ছেলেটা কত ইনোসেন্ট, রাখলে কি যে মজা দেখায়। কই দেখি তো। নেহা আয়নার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে। সাথে সাথে নেহার রাগ উঠে যায়, কারণ তার বাবা এখনো খোঁজ নিতে আসেনি। নেহার রাগী লুক নিয়ে তার বাবাকে বকা দেওয়ার ভঙ্গিতে বলে, তুমি অনেক খারাপ, আমাকে একটুও ভালোবাসো না তুমি। নেহা সত্যি দেখে রাগী চেহারাতে তাকে হুতুম পেঁচার মতো লাগছে। ইস, আর রাগ করবো না আমি। নেহা এটা ভেবেই মুচকি হাসে। সাথে সাথে চুলগুলো ছেড়ে দেয় সে। নেহা অবাক হয়। আসলেই তো নেহাকে অনেক সুন্দর লাগছে। নেহা নিজেই যেন নিজের প্রেমে পড়ল। কিন্তু এই প্রেমের ঝলকানি যেন নিলয় কেন্দ্রিক। কিন্তু নেহা তো নিজেকে কখনো দুর্বলতার সাড়া দিবে না। সে নিলয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। নিলয়ের কথা আনমনে ভাবছে নেহা, আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ ওর দরজায় কড়া নাড়ার শব্দ আসে। নেহা তাকিয়ে দেখে নেহার মা এসেছে। নেহাকে দেখেই বলে, কি রে, তুই একা একা হাসছিস কেন? কি হয়েছে? সারাদিন কোথায় ছিলি? নেহা হাসি বন্ধ করে মুখে লজ্জার ভাব নিয়ে বলে, মা, তুমি আর আসার সময় পেলে না? ওর মা নেহার কাছে এসে বলে। সত্যি করে বল তো, তুই হাসছিস কেন? প্রেমে পড়েছিস নাকি? নেহা ওর মাকে রুম থেকে বের করে দেয়। মেহরাব সাহেব চেয়ারে বসে আছে, সামনে ড্রিঙ্কসের বোতল রাখা। জানালার পাশে দাঁড়িয়ে নিলয় সিগারেট টানছে। মেহরাব সাহেব নিলয়কে প্রশ্ন করে, নিলয়, তোমার কাছে মৃত্যু মানে কি? নিলয় সিগারেটের অর্ধেক অংশ স্ট্রেতে রেখে মুচকি হাসতে থাকে। মেহরাব সাহেব নিলয়ের হাসি দেখে অবাক হয়। তিনি উঠে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় বলল, স্যার, আমার কাছে মৃত্যু মানে একটা খেলা, যে খেলাতে আমরা সবাই প্লেয়ার। এটা এমন একটি খেলা যেটাতে ফিরে আসা বা সেকেন্ড টাইম কোনো চান্স নেই। চারপাশে এত রহস্য, তোমার মধ্যেও অনেক রহস্য। রহস্যের এই সন্ধানে তুমি যদি মারা যাও? স্যার, আমরা মানুষেরা প্রত্যেকে রহস্যের বেড়াজালে বন্দী। এই বন্দি জীবনে কেউ রাজা, কেউ প্রজা, কেউ মন্ত্রী, কেউ বা জনগণের উপরে ওঠার লড়াই করে বেঁচে থাকতে চায়। তুমি অনেক বুদ্ধিমান নিলয়। আমি মন্ত্রী হওয়ার জন্য সারা জীবন সবার আড়ালে গোপনে মানুষ মেরেছি। আমার মেয়ে সব নষ্ট করে দিয়েছে। আমার পথে সে বাধা হয়ে আছে। জানি স্যার, আপনি মন্ত্রী হতে আমাকেই ডেকেছেন। আপনার কাছে আমি এসেছি আপনাকে মন্ত্রী বানাতে। আপনি ডেকেছেন আপনার মেয়েকে আপনার রাস্তা থেকে সরাতে, কিন্তু আপনি আজ কেন আপনার মেয়ের মরার জন্য লোক পাঠিয়েছেন? শুভকে কেন বলির পাঠা বানালেন?
মেহরাব সাহেব মুচকি হাসে। নিলয় এই খবরটা জানলো কিভাবে? সে কখনো তো কাউকে বলেনি নেহাকে সে মারতে চায়। তাহলে নিলয় কিভাবে বুঝলো? মেহরাব সাহেবের প্রশ্ন করার আগে নিলয় বলল, ভয় পাচ্ছেন? আমি কিভাবে জানলাম? শুভর ফোনটা কিন্তু আমার কাছে। লাস্ট কলটা আপনারই ছিল। আর শুভ খুবই ধূর্ত, কারণ আপনার সাথে এ অবধি যত কথা বলেছে সে সব কিছু রেকর্ড করে রেখেছে। সে আপনাকে ব্ল্যাকমেল করার প্ল্যান করেও রেখেছিল। আপনি যতই নিজেকে বুদ্ধিমান মনে করুন, আপনি কিন্তু ছোট্ট একজনের কাছে ধরা। নিলয়ের কথা শুনে মেহরাব সাহেব শব্দ করে হাসলো। নিলয় ঘুরে মেহরাব সাহেবকে দেখতে থাকে। মেহরাব সাহেবের হাসির রহস্য বুঝতে পারে না নিলয়। মেহরাব সাহেব এক নাগাড়ে বিদঘটি হাসি দিয়ে বলে, নিলয়, তুমি আমাকে চেনো না। রাফিয়ান জগতে তুমি সবার সেরা হলেও এখনো বুদ্ধি হয়নি ঠিক মতো তোমার। হুম। আমি অলরেডি শুভর সব অপকর্মের হিসেব রেখেছি, ভিডিও করেছি। সেই সব ভিডিও আমার কাছে আছে। সো কে কাকে ব্ল্যাকমেল করতো সেটা তুমি জানো না? ও গ্রেট, তার মানে আমার সব কিছুই আপনার কাছে আছে, তাই না? না নিলয়, নেই। তুমি সে সুযোগ আমাকে দাওনি। আর আমি তোমাকে ভালোবাসি, তো তোমার সাথে এইসব করা যায় নাকি? তা কবে নেহা আর প্রধানমন্ত্রীকে মারবে তুমি? জলদি চাই আমার ক্ষমতা। আমি জানি তুমি যেমন নিজেকে রহস্য করে রাখো, তেমনই সবার রহস্য তুমি গোপনে রাখো। আই লাভ ইউর স্টাইল। আপনি বড়ই মাস্টার মাইন্ডের লোক মেয়রব সাহেব। আপনি একটা জিনিস। আমি তোমার থেকে বেশি জানি না। তুমি রাফিয়ান জগতের কিং, আমি সাদা জগতের কিং হতে চাই। তুমি অন্ধকার রাজা হয়ে থেকো। দেখা যাক মৃত্যুর খেলাতে কতদিন বেঁচে থাকতে পারি। তবে আপনি সাবধানে থাকবেন। দেখা হবে আবার। অনেক রাত হয়েছে, অনেক কাজ বাকি। আসি। নিলয় মেহরাব সাহেবের সিক্রেট রুম থেকে বের হলো। সাধারণ ড্রেস পরা নিলয় মেইন দরজা দিয়ে বের হচ্ছিল। উপরের ব্যালকনিতে নেহা ডার্ক কালারের কেশ নিয়ে ঘাটাঘাটি করতে করতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে, হাতে একটা কফির মগ। নেহা ব্যালকনির থেকেই আকাশটা বেশ ভালো মতোই দেখা যায়। নেহা আকাশের দিকে তাকাতে গিয়ে হঠাৎ নিচের দিকে চোখ চলে যায় ওর। পরিচিত একজন লোককে এখান থেকে কেমন নিঃশব্দে বের হয়ে যাচ্ছে। নেহা শব্দ করে ডাকলো, ওই কে ওখানে? তারাও বলছি। নিলয় উপরের দিকে তাকায় না, তবে বুঝতে পারে নেহা তাকে দেখে ফেলেছে। নিলয় দ্রুত লুকিয়ে যায়, তবে এমন জায়গাতে লুকায় যেন নেহা এসে তাকে দেখতে পায়। নেহা দ্রুত নিচে চলে আসে। নেহা এসে আশেপাশে তাকায়। নিলয়কে লাল জবা ফুলের গাছের নিচে দাঁড়িয়ে আছে ঘাপটি মেরে। নেহা পিছন থেকে নিলয়কে পাকড়াও করলো, চুলগুলো টেনে ধরে সামনে আসতেই বলে, ওই কে রে তুই? নেহা অবাক হয়। আলোতে মুখ আনাতে দেখতে পায় এটা নিলয়। নেহা তাড়াতাড়ি বলে, ওই এটা কে? তুমি? নিলয় মানে তুমি কি করে এখানে? ও বুঝছি, তোমার মতলবটা কি। তোরে আমি প্রথমে ছ্যাঁচড়া ভেবে ফুল করিনি, তুই তো ব্যাটা আসলেই বলছ। আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস, তোর খবর আছে। এইসব করে বেড়াস তাই না? এখন বুঝতে পারছি তুই কেন সেদিন ওই নির্জন রাস্তায় গিয়েছিলি। দ্যাট কিলার তোকে দেখে আমার দায়িত্ব দেয়। তুই একটা শয়তান। উফ, এবার একটু শ্বাস নেন ম্যাম। আসলে আমি এসেছিলাম চাঁদ দেখতে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম না বলেই বাড়ির ভিতরে এসেছি। আমি কি করব? মানে কিসের চাঁদ? আকাশের দিকে তাকা, দেখ চাঁদ আছে সেখানে। সেটা যেটা তোর বাড়ি থেকেও দেখতে পারবি। এখানে আসছিস কেন? কি চুরি করেছিস বল আগে? হ্যাঁ, আমার বাড়ি থেকে তো আকাশের চাঁদ দেখা যায়, কিন্তু সেটা তো আকাশের চাঁদ, আমার চাঁদ না। আমার চাঁদ কি আকাশে থাকে? মানে ওই ঠিক করে বল, নাহলে তোকে আমি জেলে খানাতে দিব বলে দিলাম। এত রাতে একজন ভদ্রলোকের বাড়িতে কিভাবে এলি? সিকিউরিটিরা কোথায়? চুরি তো ভালোই দক্ষতা দেখছি। আকাশের চাঁদ আকাশে থাকে, আর আমার চাঁদ থাকে এই বাড়িতে। আমি তাকে দেখতেই এসেছি। আমার চাঁদটা হলেন আপনি, যেটা দেখতে কাছে আসতে হয়। আর আমি আমার চাঁদকে দেখে যদি চোরও সাজতে হয়, তাহলে সেটার অপবাদ আমি মাথা পেতে নেব।
নেহা এবার চুপ হয়ে যায়। নেহা কি বলবে ভেবে পাচ্ছে না। নেহার বুঝতে বাকি নেই নিলয় কি বোঝাতে চেয়েছে। নেহা নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোতে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, দুজন দুজনকে দেখছে। নিলয় ফিসফিস করে বলল, আসলে সত্যি কথা বলি, আমি তোমাকে দেখতে এসেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না বলে যাচ্ছিলাম। তোমাকে রাগি লুকে দেখতে প্যাঁচার মতো লাগে, এর জন্য লুকিয়ে দেখলে তোমার হাসি হাসি মুখটা দেখতে পারবো বলেই চলে এসেছি। এখন তুমি আমাকে কি শাস্তি দিবে বলো? তবে শাস্তির স্বরূপ আমি তোমার কাঠগোড়াতে রোজ একবার যেতে চাই, যেন আমি তোমার সাথে থেকে তোমাকে দেখতে পারি। নিলয় কথাটা বলে নেহার থেকে সরে আসে। তারপর দূরে এসে মুচকি হেসে বলে, ছ্যাঁচড়া ছেলেটা একটা চাঁদ আছে, আর সে তারই প্রেমে পড়েছে। শাস্তির জন্য অপেক্ষায় রইলাম ম্যাম। নিলয় দ্রুত চলে আসে সেখান থেকে। নেহা অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম নেহার রাগ, অহংকার, জিদ যেন কোথায় হারিয়ে গেছে। নেহা হাসতে থাকে, মনে মনে বলে, এমন দুঃসাহস ছেলেকেই তো লাগবে আমার। তারপর নিলয় চলে যাওয়ার পর মেহরাব সাহেব আগের চেয়ারে এসে বসেছে। নিলয় সবকিছু মেহরাব সাহেবের কাছে ভিডিও করা আছে। মেহরাব সাহেব অনেক দ্রুত একজন মানুষ। নেহাকে সে মারতে চায়, তার কারণ নেহা আদালতে সব ড্রাগস বিজনেসদের ওপেন ফায়ারের অর্ডার দিয়েছে। পুলিশ যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। মেহরাব সাহেব একজন অন্ধকার জগতে টপ ড্রাগস বিজনেসম্যান, আর আলোর জগতে মুখোশধারী একজন এমপি। সে নামে সবার সামনে নিরীহ যেন একজন মানুষ, তবে অন্ধকার জগতে সে খুবই ভয়ঙ্কর, কারণ তার নিজের বিজনেসের জন্য তার ওই জজ হওয়া মেয়েকে মারার জন্য নিলয়কে এনেছে। যদিও নিলয়কে দিয়ে মেহরাব সাহেব দুটো কাজ করাতে যাচ্ছে, একটা হলো প্রধানমন্ত্রী হওয়া, আর একটা হলো নিজের মেয়েকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলা। কিন্তু নিলয়ের এই কাজ শেষ হলে নিলয় তো আবার চলে যাবে, তখন ঝামেলা হলে কে দেখবে মেহরাবকে? সেই জন্যই উনি নিলয়ের সব কাজ ভিডিও করে রাখছে, যাতে করে আগামীতে কাজে লাগে। কিন্তু নিলয়কে কি সহজেই ধরে রাখা যাবে? এজন্য যদি জনগণ তার সব তথ্য পেয়ে যায়, তখন সব দোষ নিলয়ের উপরে চাপিয়ে দেবে বলে প্ল্যান করেছে। নেহা তার গাড়ির কাছে আসলো। আজকে ওর আদালত যেতে হবে। গাড়ির দরজা খুলতেই সে একটা পেন ড্রাইভ আর একটা চিঠি দেখতে পায়। নেহা গাড়ির ভিতরে বসে পড়ে। চিঠিটা সে মেলে ধরল। সেখানে লেখা, আমরা যা দেখি তা হয়তো সহজ মনে হলেও সব কিছু সহজ নয়। আপনি যেমন সূর্যকে সকাল হলেই দেখতে পারেন, তেমনি জীবন কিছু জিনিস হুট করে দেখতে পেলে কি করবেন? ধরেন আপনি, আমি, অন্যরা লাশ হয়ে পড়ে রইল রাস্তায়, দেখার কেউ নেই, তখন শেয়ার নয়তো কুকুর এসে লাশ টেনে নিয়ে যাবে নির্জনতায়। আপনি সাবধানে থাকবেন। চিঠিতে আর কিছু লেখা নেই। চিঠিটা অনেক ভয়ঙ্কর ছিল। এরকম কিছু হবে নেহা কখনই ভাবেনি। কে রাখলো চিঠি? আর পেন ড্রাইভে কি আছে? নেহা তার ল্যাপটপ ওপেন করে। পেন ড্রাইভ ল্যাপটপে লাগিয়ে নেহা দেখতে পায় সেখানে একটি ভিডিও। নেহা ওপেন করে ভিডিওটি। সে দেখে মেহরাব সাহেব একজনকে চিৎকার করে বলছে, আমি নেহাকে মারতে দেখতে চাই। নেহা কেন এখনো বেঁচে আছে? তোদের এত এত টাকা দিয়েছি কেন? ডার্ক কিলার সহ নেহাকে মেরে ফেলবি? নেহা শকড হয়ে যায়। কি বলবে বা কি করবে সে বুঝতে পারে না। তার মানে ডার্ক কিলার সহ নেহা বিপদে? কিন্তু মেহরাব সাহেব তো ওর নিজের বাবা, তাহলে তাকে কেন মারবে? নেহা আর কিছু দেখতে পারে না। মাথাটা ওর চক্কর দিতে শুরু করে। নিজের বাবা তাকে নিজেই মারতে চাইছে, এটা ভেবেই নেহার গা যেন শিউরে উঠতে থাকে। নেহা সব কিছু রেখে দেয়। গাড়ি চলছে তার গতিতে। নেহা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ রাস্তার একপাশে নিলয় আর একটি পিচ্ছি মেয়েকে বসে থাকতে দেখে সে। নেহা গাড়িটা ব্রেক করে ওদের সামনে। নিলয় রিয়াকে নিয়ে বসেছিল। দুজনে বসে বাদাম চিবোচ্ছে। হঠাৎ ওদের সামনে নেহার গাড়ি থামতে দেখে নিলয় অবাক হয়। নেহা গাড়ির দরজা খুলে বাহিরে আসলো। ম্যাম, আপনি এখানে? কি করছো তুমি এখানে? আর এই মেয়েটাকে? ও আমার বোন। বাহ, তোমার বোন তো দেখতে অনেক কিউট। নাম কি তোমার? নিলয় অবাক হয়। অহংকারী মেয়ে, তার উপরে বড়লোক ঘরের একমাত্র মেয়ে, সেই কিনা দেশের একমাত্র পরিচিত জজ। সে নিজে এসে নিলয়ের সাথে কথা বলছে। নিলয়ের বিষয়টা হজম হয়নি।
নিলয় নিহার কাছে প্রশ্ন করলো। কি ব্যাপার ম্যাম, আপনি ঠিক আছেন? ঠিক আছে। মনে হয় চিন্তিত। তা না হলে বিশিষ্ট জজ সাহেবের বড়লোক দুলালি আজ হঠাৎ এভাবে মাটিতে কেন সিকিউরিটি ছাড়াই নামলেন যে? আসলে ভাবলাম অনেক মানুষের এত অহংকার করে কি হবে যদি মরে যায়, সুন্দর দেহটা তো মাটিতেই পড়ে থাকবে। বাপরে, আজ হঠাৎ এত দার্শনিকদের মতো কথা বলছেন। চলো নিলয়, কোথাও ঘুরতে যাই। কোথায় যাবেন? আর আমার সাথে ঘুরবেন? কিন্তু সাথে তো আমার বোন আছে, আর তাছাড়া আপনার সিকিউরিটিরা তো আছে সাথে। সমস্যা নেই, চলো যাই। সিকিউরিটিরা কেউ থাকবে না, চলো উঠি। নেহা নিলয় আর রিহাকে নিয়ে গাড়িতে উঠলো। দুজনে বসলো গাড়ির ভিতরে। নিলয় বুঝতে পারছে না নেহার কি হয়েছে। মেয়েটাকে আজ বেশ চিন্তিত দেখাচ্ছে। হঠাৎ নিলয়ের ওই চিঠিটার দিকে চোখ চলে যায়। নিলয় সেটা হাতে নিয়ে বলে, এটা কি, কোনো কিছু লেখা নাকি? ওটা নিও না। না থাক নাও, বাট আমি না, ওটার লেখা বুঝতে পারছি না। আমি কি পড়তে পারি? হ্যাঁ পড়ো। পুরো লেখাটা নিলয় একবার পড়লো। নেহা জানালো দিয়ে বাইরে তাকিয়ে আছে। নেহাকে নিলয় বলল, চিঠি পড়ে যা বুঝলাম, তোমাকে কেউ সতর্ক করেছে। তোমার সামনে বিপদ হতে পারে। হয়তো তোমার খুব কাছের কেউ তোমার শত্রু হিসেবে সামনে আসতে যাচ্ছে। আমি জানি সে কে, আর এটাও জানি সে কি করতে চায়। তুমি জানো? তাহলে তাকে কিছু বলছো না কেন? কি বলবো বলো? এখানে রাখি, চলো সামনে ফুচকার দোকান, চলো ফুচকা খাই। নিলয় কিছু বলল না। গাড়ি থেকে নামলো ওরা তিনজন। নেহা আর রিয়া ব্রিজের উপরে এসে বসলো নিলয়কে বলে ফুচকা আনতে। নিলয় ফুচকা আনতে চলে যায়। নেহা রিয়াকে প্রশ্ন করে, নিলয় তোমাকে অনেক আদর করে তাই না? হ্যাঁ, আমাকে অনেক আদর করে। ও আমার ভাইয়া হয়, আবার বন্ধুও হয়। সেটা কিরকম? ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। আমি যখন দোকান থেকে রুটি কিনে ফিরছিলাম, রাস্তার পাশে বসে খাবো, তখন অনেকগুলো কুকুর এসে ঘিরে ধরে। অন্য মানুষেরা আমাকে দেখতে আসেনি, কান্না করছিলাম। কুকুরগুলো আমার থেকে রুটি কেড়ে খাচ্ছিল। আমি একদিন ধরে না খেয়েছিলাম। মা আমাকে অনেক মারতো। মায়ের সাথে আসা আঙ্কেলরাও আমাকে মারতো। মা আমার জন্য রান্না করতো না। আমি দোকান থেকে রুটি চেয়ে বসে খাচ্ছিলাম। কুকুর এসে আমাকে ধরে, তখন ভাইয়া এসে আমাকে বাঁচায়। তারপর ও আমার বন্ধু হয়। জানো, আমার না আর কোনো বন্ধু নেই। কেন নেই? স্কুলে পড়ো না? হ্যাঁ পড়ি তো, কিন্তু কেউ আমার বন্ধু হয় না। তুমি কি আমার বন্ধু হবা? হ্যাঁ হব তো, কেন হব না? আমার মায়ের কথা শুনেও বন্ধু হবা? হ্যাঁ, কিন্তু তোমার মা কি করেছে? ওরা বলে আমার মা অনেক বাজে, আঙ্কেলদের সাথে রুমের মধ্যে শুয়ে থাকে, তাই কেউ আমার বন্ধু হয় না। বলো না, তুমি আমার বন্ধু হবা? নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এতটুকু মিহির কথা শুনে। দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। সে ছোট থাকতেই রাগী, কাউকে কখনো ছেড়ে কথা বলতো না, অপমান করত, অহংকার করত, কাউকে ছাড় দিত না, সহানুভূতি দেখাতো না। রিয়াকে সে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। ঠিক তখনই কতগুলো ছেলে বাইক নিয়ে নিহাদের সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলোর মধ্যে লিডার গোছের ছেলেটার নাম ফাহিম। ফাহিম নেহাকে বলে, হ্যালো জজ সাহেব, হাউ আর ইউ? কে আপনি? আপাতত আমি আপনার জমদূত, চলে আমার সাথে। আমি কেন যাব আপনার সাথে? আর আপনি এভাবে কথা বলছেন কেন? আপনাকে মারার জন্য কন্ট্রাক্ট পেয়েছি, তাই সাহসটা তো দেখাতে হবে। নিলয়? নেহা জোরে নিলয়কে ডাক দেয়। ফুচকা বানাতে লেট হয়েছিল। নিলয় ঘুরে তাকায়, দেখে নেহাদের সামনে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। নিলয় ফোন বের করে অর্কদের ফোন করলো। তারপর দৌড়ে ছেলেগুলোর সামনে আসে। নিলয় বলে, তোরা কারা? এখানে এসে ঝামেলা করছিস কেন? তুই কে রে? ওহ বুঝছি, জজ সাহেবের হিরো নাকি? বাহ, ভালোই তো হয়েছে। দেখ, তোরা এখান থেকে যা। নেহা, এদিকে আসো। নেহা কোথাও যাবে না, নেহা আমাদের সাথে যাবে। নেহাকে ছেড়ে দে। ওহ, তোরা মালটাকে দেখ, আমি নেহাকে গাড়িতে তুলছি। ফাহিমের কথা মতো কয়েকটা ছেলে নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। ফাহিম নিহার দিকে আসতে থাকে। রিয়া সামনে এসে দাঁড়ায়, দু হাত মেলে দিয়ে বলে, ওই পচা লোক, তোমরা আমার বন্ধুর কাছে আসবা না, না হলে কিন্তু তোমাদের কামড় দিব, বলে দিলাম। তোমরা অনেক পচা, আমার বন্ধু ভয় পাচ্ছে, চলে যাও বলছি। রিয়ার কথা শুনে ফাহিম হাসে। ফাহিম এগিয়ে সে রিয়ার সামনে বসে।
আলতো করে রিয়ার গালে হাত বুলিয়ে বলে, তোমরা আন্টিকে ছেড়ে দেবে বাচ্চা। হ্যাঁ। সে ভয় পাচ্ছে, তুমি পাচ্ছ না? না, আমি ভয় পাই না। আচ্ছা, যাবে না। ফাহিম কথাটা বলে রিয়াকে একটা কোষে চড় দেয়। রিয়া চড় খেয়ে অন্যদিকে ঘুরে রাস্তার উপরে মুখ থুবড়ে পড়ে। শক্ত রোদের চোটে গরম হয়ে গেছে ব্রিজ। ব্রিজের উপরে আছড়ে পড়ছে রিয়া। চোখ দিয়ে ওর পানি গড়িয়ে পড়ছে। রিয়া কথা বলতে পারছে না। নিলয় রিয়ার দিকে তাকিয়ে যেন ফ্রিজ হয়ে যায়। হঠাৎ পিছন থেকে নিলয়কে একটা ছেলে এসে লোহার রড দিয়ে মাথায় বাড়ি দেয়। নিলয় পড়ে যায় ব্রিজের উপরে। নেহার চোখের সামনে নিলয় আর রিয়ার এমন পরিণতি দেখে সে যেন নিস্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথা বের হয় না। কিছু সময় পর নেহার হুঁশ আসে। চিৎকার করে নিলয় আর রিহাকে ডাকতে থাকে, কিন্তু দুজনেই পড়ে আছে নিচে। ফাহিম এসে নেহার গালে কষে চড় দেয়। তারপর নেহার মুখে টেপ লাগিয়ে হাত দুটো বেঁধে দেয়। মাথার উপর দিয়ে একটা কালো কাপড় পরিয়ে নেহাকে ওরা নিয়ে চলে আসে। নিলয়ের মাথা পেটে রক্ত বের হচ্ছে অনেক। তারপর নেহাকে নিয়ে ওরা একটা ব্রিজের নিচে আসলো। ব্রিজটা অনেকটা পুরাতন, 1/2 কিলোমিটারের ব্রিজ, তবে এটা এখন পরিত্যক্ত হয়ে আছে। এখান দিয়ে কেউ আসা যাওয়া করে না। নদীটা এদিক দিয়ে ভরাট হয়ে এখন আর পানি আসে না ব্রিজের নিচ দিয়ে। নেহাকে সেখানে এনে রেখেছে ওরা। ওদিকে ফাহিমরা নেহাকে নিয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই অর্করা নিলয়ের কাছে চলে আসে। নিলয়ের মুখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। রিয়ার কাছে আসে নিলয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। অর্ক, এরা কারা ছিল আমাকে খোঁজ নিয়ে দে। আন্ডারওয়ার্ল্ডে সব গ্যাংস্টারদের এক জায়গাতে দেখতে চাই আমি। কে ছিল এরা, কে পাঠিয়েছে সেটা আমি জানি না, কিন্তু এরা কারা ছিল আর কোথায় আছে খুঁজে বের কর। ভাই, তোমার আগে হাসপাতালে যেতে হবে। চুপ থাক, আগে ওদেরকে চাই আমার। অর্করা চলে যায়। নিলয় বাইক নিয়ে বাড়িতে আসে। নিলয়ের কাছে রিয়াকে দেখতে পায় না রিয়ার মা। নিলয়ের মাথায় ব্যান্ডেজ করা আছে। রিয়া সুস্থ, তবে কথা বলতে পারছে না। নিলয় রিয়ার মাকে বলে, আন্টি, আপনি আজকে সব কিছু গুছিয়ে রাখেন। এই শহর ছেড়ে আমরা চলে যাব আজ অনেক দূরে। কিন্তু আমার মেয়ে কোথায়? সে আছে, আর সে আমার সাথেই থাকবে। কিন্তু তোমার মাথায় কি হয়েছে? এখনো রক্ত পড়ছে। কি হয়েছে তোমার, বলো? কিছু হয়নি, শুধু একজন বুনো কুকুরকে রক্তের স্বাদ কেমন তা বোঝাতে যাচ্ছি। আপনি রেডি থাকেন। নিলয় কথাগুলো বলে নিজের রুমে চলে আসে। নিজের গা থেকে সাধারণ পোশাক পরে নিল। কালো হ্যাট, কালো কোট, হুড়তোলা টুপি, হাতে কালো মোজা, কালো জুতো, আর জুতোর ফাঁকে একটি পিস্তল। নিলয় রাতের অপেক্ষা করছে। অনেক কিছুই মাথার মধ্যে ঘুরপাক কাটছে ওর। কি কি করতে হবে নিলয় জানে। এত কিছু হলো, এখনো ম্যাডাম সাহেব তাকে কল করলো না। নিলয় সবটাই বুঝতে পারছে এসব কেন হয়েছে। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয় ফোন দেয় আইন বিভাগের মন্ত্রীকে। তারপর নেহার জ্ঞান ফিরেছে। তাকিয়ে দেখে সামনে কতগুলো লোক বসে আছে। পরিচিত একটা মুখ দেখতে পাচ্ছে নেহা, আর সে হলো মেহরাব সাহেব। নেহার মুখ তখনও টেপ দিয়ে আটকানো। নেহার হাত চেয়ারে দড়ি দিয়ে বাঁধা আছে। নেহা চারপাশে তাকায়। চারপাশে নেহাকে অনেক ছেলে হাতে অস্ত্র নিয়ে ঘিরে রেখেছে। নেহা করছে। মেহরাব সাহেব একটা ছেলেকে বলে, ওই সুজন নেহার মুখ থেকে চেপটা খুলে দে, সে কি বলতে চায় শুনি। মেহরাব সাহেবের কথা শুনে একটা ছেলে এগিয়ে আসে। নেহার মুখের উপর থেকে টেপ সরিয়ে দেয়। নেহা জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। অবাক দৃষ্টিতে সামনে চেয়ারে বসে থাকা বাবার দিকে তাকায় নেহা। নেহা বলে, বাবা তুমি এখানে? ওরা তোমার মেয়েকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও প্লিজ বাবা। তুমি ওদের কিছু বলছো না কেন? ওরা আমাকে মেরে ফেলবে। দূর পাগলি মেয়ে, ওরা কেন তোকে মারবে? আমি তো তোকে মারবো। মানে তুমি আমাকে মারবে? মানে কি বলছো তুমি এসব বাবা? আরে বুঝলি না কথা? তুই এত বুদ্ধিমতী হয়েও আমার কথা বুঝিস না, তাহলে আর কে বুঝবে? আইন নিয়ে পড়েও যদি আমার কথা বুঝিস না, তাহলে এত কষ্ট করে পড়িয়ে কি হলো? তুমি আমার সাথে মজা করছো? পৃথিবীতে সবাই মজা করতে জন্মগ্রহণ করে, কারণ পৃথিবীটা গোল। এটা সামান্য মুহূর্তের একটা বিষয়। এখানে আকাশের কালো মেঘের বৃষ্টি হয়, আবার মানুষের রক্তের বৃষ্টিও শুরু হয়। ও, এবং তুমি সত্যি আমাকে মারতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু
কিল ইউ। কিন্তু কেন? আমি কি করেছি তোমার? ম্যাডাম সাহেব রেগে গিয়েছে, চেয়ার থেকে উঠে আসে নিহার কাছে। নিহার গাল চেপে ধরে বলে, তোর জন্য আমি আমার বিজনেস বড় করতে পারছি না। তোর একটা সিদ্ধান্তে আমার সব লোক মারা যাচ্ছে। আমি কেন তোকে বাঁচিয়ে রাখবো? আমি কি তোমার কেউ না? আমাকে তুমি ভালোবাসো না? না, আমি কখনো তোকে ভালোবাসিনি। বেসেছি, তবে আমার বিজনেসের থেকে কম, বেশি না। আমার কাছে বিজনেস বড় কথা। নেহা আহত হয়ে মনের দিক দিয়ে, চোখ দিয়ে ওর পানি গড়িয়ে পড়ছে। তারপর নেহা তার বাবার কথা শুনে নিজেকে সামলাতে পারছে না। ম্যাডাম সাহেবকে অনেক ভয়ঙ্কর লাগছে। আর লাগবেই বা না কেন? নিজের মেয়েকে মারতে নিজেই লোক ভাড়া করেছে, নিজেই এসেছে মারতে। নেহা চুপচাপ বসে আছে। বেশ কিছু সময় পর প্রশ্ন করলো, কেন মারতে চাও তুমি আমাকে? এই যে তোর বাবার এত এত টাকার সম্পত্তি কেন আছে জানিস? কেন আছে? কারণ আমি ড্রাগস বিজনেস করি। বাংলাদেশে যত ড্রাগস সাপ্লাই হয় সবটা আমার মাধ্যমে। আর তুই আস্তে আস্তে আমার বিজনেসের উপরে নজর দিয়ে সব কিছু শেষ করে দিচ্ছিস। শুভর ভাইকে মারার রায় দিচ্ছিলি। যারা ড্রাগস বিজনেস করে তাদের খুঁজে খুঁজে মারার নির্দেশ দিয়েছিলি। আমি ধরা পড়তে চাইনি। আমি বিজনেসের জন্য সব করতে পারি, কিন্তু কারো সাথে আপোষ করতে পারবো না। ওহ, তার মানে আমাকে মারার জন্য শুভকে তুমিই পাঠিয়েছিলে? কিন্তু সেখানে ডার্ক কিলার চলে এসেছিল, আমাকে মারতে পারিনিও। ডার্ক কিলারকেও তোকে মারার জন্য আমি পাঠিয়েছিলাম। আমার রাস্তা থেকে সরানোর জন্যই ডার্ক কিলারকে আমি এনেছি এই শহরে। আমি মন্ত্রী হতে চেয়েছিলাম, কিন্তু সে এসে তোকে পছন্দ করে ফেললো। এটা তো মানা চাই না। আমি তাকে আর তোকে এখন মারতে চাই। আমাকে ডার্ক কিলার ভালোবাসে? কিন্তু কিভাবে? আমি জানি সেটা। ডার্ক কিলারের উপরে নজর রেখেছিলাম আমি। সে তোকে ভালোবাসে, তবে আমি সেটা হতে দেব না। তারপরে সেদিন আমি বেড়ার পরও তুমি আমার কথা জানতে চাওনি, আমি কেমন আছি জিজ্ঞাসাও করনি। সে অনেক কথা হলো। তোকে এবার মরতে হবে নেহা। ওই পিস্তলটা দে আমার। নেহা মরলে আমার আর কোনো চিন্তা নেই। মেহরাব সাহেব নেহার দিকে এগিয়ে আসে। পিস্তলটা নেহার কপালে সোজা ঠেকে ট্রিগারে যখন চাপ দিতে যাবে, তখনই সাদা ধোঁয়ার গ্যাস বোম এসে মেহরাব সাহেবের পায়ের কাছে পড়ল। কয়েক সেকেন্ডের ভিতরে পুরো জায়গাটা তখন সাদা ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে। কিছু সময় পর ধোঁয়াগুলো যখন সরে যেতে থাকে, তখন দেখে নেহার পাশে নিলয় চেয়ার নিয়ে বসে আছে। তবে নিলয় মুখে কালো মাস্ক পরা, হাতে একটা পিস্তল নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে সে। নিলয়কে দেখেই সবাই ভয় পায়। মাস্কের আড়ালে নিলয়কে অনেকে না চিনলেও মাস্ক পরিহিত ডার্ক কিলারকে সবাই চেনে। নিলয়কে দেখে ভয়ে আতকে উঠে ফাহিমেরা। মেহরাব সাহেব বলে, আরে ডার্ক কিলার, চলে এসেছো? এত লেট? ভাবছিলাম আরো আগে আসবা, কিন্তু অনেক দেরি করলা রে। মেহরাব সাহেব, একটা শেয়াল একটা হিংস্র বাঘের মধ্যে মিল কখন হয় জানেন? বাঘ শিকার করে আর শেয়াল সেই শিকারের পড়ে থাকা অংশ খেয়ে বেঁচে থাকে। আপনি অনেক বুদ্ধিমান জানেন। তবে আপনাকে একটা নিউজ দেওয়ার আছে, সেটা না হয় একটু পরেই দেব, কিন্তু আমার ফাহিমকে চাই। আপনার সাথে আমার শত্রুতা নেই, কিন্তু আমি ফাহিমকে মারতে চাই। সে নেহা আর রিয়াকে মেরেছে, ওর হাত দুটো আমি কেটে ফেলতে চাই। তারপর সোজা এখান থেকে নেহাকে নিয়ে চলে যাব। কিন্তু সেটা তো হবে না বস। নেহাকে তো কোথাও নিয়ে যেতে পারবি না। নেহাকে তো মরতেই হবে। মেহরাব সাহেব, আপনি ভুল করছেন। আমি তো বললাম আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তো আমি চাই না আপনার সাথে আমার ঝামেলা হোক। তুই একা এসেছিস, আমি চাইলে তোকে 1 মিনিটেই মেরে ফেলতে পারি। আচ্ছা। নিলয় উঠে দাঁড়ায়। নেহার হাতের বাঁধন খুলতে থাকে। ঠিক তখনই একটা ছেলে নিলয়কে এসে বাধা দেয়। নিলয় তার হাতে থাকা পিস্তল দিয়ে সেই ছেলেটার বুকে গুলি করে। ছেলেটা ছিটকে গিয়ে পড়ে। মেহরাব সাহেব নিলয়ের দিকে গুলি চালায়। নিলয়ের কাঁধে যেয়ে লাগে গুলি। নিলয় পড়ে যায় মাটিতে। নিলয়ের কাছে আসে মেহরাব সাহেব। নিলয়কে বলে, শালা, তোকে এত টাকা খরচ করে আমি আনলাম,
আর তুই কি না আমার সাথে বেইমানি করিস? মেহরব সাহেব, বেইমানি তো আপনি করেছেন, তবে আগে থেকেই আপনার সাথে বেইমানি হয়েছে। মানে? নিলয় শব্দ করে হাসে। ম্যাডাম সাহেব অনেক রেগে যান। নিলয়কে সোজা করে বসালে নিলয়ের মুখে পিস্তলের পিছনের অংশ দিয়ে জোরে বাড়ি দেয়। নিলয় আরো জোরে হাসতে থাকে। ম্যাডাম সাহেব রাগে নিলয়ের মুখ থেকে মাস্ক টেনে খুলে ফেলে। কিন্তু এ কি, এটা তো নিলয় না। তাহলে নিলয় কোথায়? তুই কে? এখানে কি করছিস? তুই তো ডার্ক কিলার না? হা হা হা, এটাকে মাইন্ড গেম বলে মেহরাব সাহেব, নিলয় ভাইয়ের মাইন্ড গেম। তাহলে নিলয় কোথায়? ঠিক তখনই নিলয় সবার সামনে এসে বলে, হ্যালো মেহরব সাহেব, আমাকে খুঁজছেন? মেহরাব সাহেব সোজা হয়ে তাকায় সামনের দিকে। নিলয় দাঁড়িয়ে আছে। মেহরাব, নিহা নিলয়কে দেখে অবাক হয়ে যায়। নিলয়ের মাথায় ব্যান্ডেজ লাগানো, স্বাভাবিক ড্রেস পরা আছে। নিলয় এসে বসলো একটা চেয়ার। মেহরাব সাহেবের দিকে তাকিয়ে নিলয় বলল, ডার্ক কিলার আমি, কিন্তু আমি এই শহরে ডার্ক কিলার বলে নতুন যে ব্যক্তি সামনে আনা হয়েছিল সে হলো মেহরব সাহেবের লোক। মানে মেহরব সাহেব আগে কখনোই ডার্ক কিলারকে দেখেনি। তাহলে তুই কে? আমি ডার্ক কিলার, আবার ডার্ক কিলার না। কনফিউশন করিস না, না হলে তোদের সব কয়টাকে আমি মেরে ফেলবো। আচ্ছা, সবটা প্রথম থেকে বলি। আমি হলাম সহকারী আইন প্রতিমন্ত্রী, কিন্তু আমি মন্ত্রী হওয়ার আগে ছিলাম একজন গোয়েন্দা। মিস নেহা যখন আদালতে ঘোষণা করে ড্রাগস লিডারদের মেরে ফেলতে, পুলিশেরা সেটাই করত, কিন্তু তারপরেও ড্রাগসের একটুকুও কম ছিল না। সেজন্য আমি সহ আমার সব টিম মেম্বাররা মিলে এই প্ল্যানটা সাজাই। আমরা সরাসরি ড্রাগ বিজনেসের মালিককে খুঁজে বের করব। আমাদের প্ল্যানে অনেকটা এগিয়ে যাই। ছোট ছোট লিডারদের ধরে ধরে একটা সময় জানতে পারি এ দেশে একজন ড্রাগ ডিলার আছে। সে কিনা সরাসরি দেশের বাইরে থেকে ড্রাগস আনে, আর সেই একজনকে দেশের বাইরে থেকে লোক আনছে। তার মানে ডার্ক কিলার। সে ছিল আমেরিকান। আমরা তাকে ধরে ফেলি, তাকে আমাদের টিম মেরেও ফেলে। তার থেকে মেহরব সাহেবের সব ডিটেলস আমরা বের করি। আমি নিজেই তখন, ঘটনা এখানেই শেষ নয়। ডার্ক কিলার হয়ে মেহরব সাহেবের কাছে আসি। দেশের নামকরা জজ হলেন নেহা, তো নেহার উপরেও আমরা নজর রাখি, কারণ আপনি জানেনই নেহাকে মারার প্ল্যান আমার সাথেই করেছিলেন। এবার নিশ্চয়ই নেহা তুমি বুঝতে পারছো সেদিন শুভর থেকে বাঁচানোর পর পুলিশ কেন এসেছিল, আর তুমি ডার্ক কিলারকে মারার ঘোষণা করার পরেও কেন পুলিশ আমাকে স্যার করছিল। ডার্ক কিলারকে আমি নিজেই হয়ে মেহরবের সামনে আনি, যেন উনি আমাকে সবটা বিশ্বাস করে। তারপর সমস্ত প্ল্যান উনি আমাকে বলে। হলেও তাই, আমি মেহরবের কাছ থেকে নেহাকে মারার অফার পাই। তাকে মন্ত্রী বানালে দেশের ড্রাগসের ব্যবসা অধিক মাত্রায় বেড়ে যাবে। সেজন্য আমি নেহার কাছে আসার চেষ্টা করি। নেহাকে যে আমি সত্যি সত্যি ভালোবাসবো বুঝতে পারিনি। নেহা, তোমাকে আমি সত্যি ভালোবাসি। কিন্তু তুমি এত কিছু জানার পরেও আমাকে কেন বলনি? আর তুমি ডার্ক কিলার, আবার তুমি ছদ্মবেশে পুলিশের আইন মন্ত্রী, সেটাও আমাকে কেন বলনি তুমি? আমি তো বলেছিলামই। তুমি যখন বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠেছিলে, দেখেছিলাম একটা চিঠি আর একটা পেন ড্রাইভ। ওগুলো তো আমি রেখেছিলাম যাতে তুমি সেগুলো দেখো, তোমার বাবার প্রতি ধারণা বদলায়। আমার প্ল্যান অনুসারে তোমার সাথে থাকার ইচ্ছা ছিল। তুমি নিজেই গাড়িতে করে আমাকে নিয়ে আসলে, সব কিছু ঠিক ছিল, কিন্তু মেহরব সাহেব ফাহিমদের পাঠিয়ে সব ঝামেলা সৃষ্টি করে দিয়েছে। মেহরাব সাহেব সিগারেট টেনে যাচ্ছে। এত কিছু হলো তার সাথে, সে কিছুই বুঝতে পারলো না। নিজেকে বড্ড গাধা মনে হচ্ছে ওর, কিন্তু মেহরাব সাহেব অতটাও গাধা নন। তিনি হঠাৎ শব্দ করে হাসলেন। উপরের দিকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে থাকে। মেহরাব সাহেবের হাসি শুনে নিলয় সেদিকে তাকায়। উনি বলে, কি বোকা আমি! নিজের কাছে নিজের শত্রুকে ডেকে এনেছিলাম, কিন্তু শিয়াল দ্রুততার সাথে কিন্তু বাঘের খাবার ছিনিয়ে নিয়েই খেয়ে থাকে। এতটা বোকা আমি নই নিলয়। আচ্ছা, তা শুনি আপনার বুদ্ধিমান গল্প। তুমি আমার হয়ে এই অবধি যা যা করেছো তার সব কিছুর ভিডিও আমার কাছে এখনো আছে। সেসব আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব, তখন তুমি বুঝবে আমি কি করতে পারি। মেহরব সাহেব, আপনি অনেক বোকা, বুঝেছেন? এতটা বোকা বুদ্ধি নিয়ে এই মস্তানির জগতে আসলেন কিভাবে? মানে
আপনি আমারটা ভিডিও করলেন। আপনি কি জানেন আমি আপনার সিক্রেট রুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, আর সেসব ফুটেজ এতক্ষণ সব মন্ত্রীদের কাছে চলেও গেছে। আপনি সেই রুমে বসে নেহাকে আজ মারবেন, ফাইমের সাথে কন্ট্রাক্ট করলেন, সেসব আমি জানি, আর সেজন্যই তো নেহার সাথে আজ বের হলাম। মেহরাব সাহেব কিছু বলতে পারে না। নিলয় মেহরাব সাহেবকে একদম চুপ করিয়ে দিয়েছে। মেহরাব সাহেব কি বলবে বুঝতে পারছে না। নিলয় নিচের দিকে তাকিয়ে বলে, অনেক বকবক হলো, এবার আমাকে যে পিছন থেকে মেরেছিল সে কোথায়? আমি কাউন্টডাউন করব 1 থেকে 5 পর্যন্ত। যদি সে না আসে তাহলে সবাইকে মেরে ফেলবো। নিলয় গুনতে শুরু করলো। নিলয়ের গোনা চলতে চলতে সবাই সবার দিকে একবার করে তাকাতে থাকে। 4 পর্যন্ত আসতেই ছেলেটার সামনে আসলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই মেহরাব সাহেব বলে, নিলয়, তোকে আমার লোকেরা ঘিরে রেখেছে। আমার এক ইশারাতে তুই সহ এখানে থাকা বাকিরাও তোকে মেরে। মেহরাব সাহেব পুরো কথাটা শেষ করতে পারে না। একটা স্নাইপারের গুলি এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের কপালে এসে লাগে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব আবার বলে, নিলয়, এমন বন্ধ করো, তা না হলে। মেহরাব আবার কথা শেষ করতে পারে না। তার আগেই আবারও একটা গুলি উড়ে আসে, আর সেটা মেহরাব সাহেবের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের বুকে লাগে। মেহরাব সাহেব বুঝতে পারে সে যতবার নিলয়কে হুমকি দেবে ততবারই একটা করে গুলি ওনার লোকদেরই লাগবে, সবাই মারা যাবে। ফাইম দ্রুত সে নিলয়ের পা ধরল। নিলয় ফাইমের দিকে তাকায়। নিলয় সরকারি লোক হলেও নিলয়ের মতো হিংস্র আর কেউ নেই। নিলয় ফাইমকে উপরে তোলে, ফাইমের হাত ধরে বলে, এই হাত দিয়ে তুই রিয়া আর নেহাকে মেরেছিলি, তাই না? ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। আমি কখনো আর এমন করব না, আমি সেই থাকবো না, প্লিজ ভাই আমাকে ছেড়ে দে। নেহা, চোখ বন্ধ করো। নিলয়, ফাহিমকে ছেড়ে দে, না হলে এই পিস্তলের গুলি সবটা তোর পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। মেহরাব সাহেব কথাগুলো বলতে নিলয় ঘুরে মেহরাব সাহেবের পায়ে গুলি করলো। নেহা চিৎকার করে ওঠে। তার বাবার এমন অবস্থাতে নেহা কান্না করে দেয়। নেহা কিছু বলতে গিয়েও থেমে যেতে হয় ওর। নিলয় ফাইমের হাত ধরে। একটা হাতুড়ে নিলয়ের দিকে মেঝেতে করে ছুঁড়ে দেওয়া হয়। গড়াতে গড়াতে নিলয়ের পায়ের সামনে আসে। নিলয় হাতুড়িটা হাতে নিয়ে ফাইমের হাত ধরল। টেবিলে ফাইমের হাত রেখে সেই হাতের আঙ্গুল গোছার উপরে জোরে জোরে বার দিতে শুরু করে। ফাইম চিৎকার করে উঠল। হাত ফেটে রক্ত বের হচ্ছে। নেহা এসব দেখতে পারছে না। চোখ বন্ধ করে সে চেয়ারে বসে আছে। নিলয় আসলেই অনেক ভয়ঙ্কর। নিলয় ফাইমকে ইচ্ছে মতো হাতুড়ি দিয়ে মারতে থাকে। তারপর পুলিশ আসে সেখানে। নিলয়কে ফাইমের কাছ থেকে টেনে আনে, কিন্তু নিলয়ের রাগ কমছেই না। তারপর মেয়েরা ফাইমদের পুলিশ ধরে নিয়ে গেছে। নিলয় নেহাকে নিয়ে বাহিরে আসলো। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দুজন। নেহা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসোনি বা বাসও না। সত্যি কথা হলেও আমি গোয়েন্দা বিভাগের অফিসার, কিন্তু আমি ডার্ক কিলার। সমাজে যারা নিকৃষ্ট মানুষ আছে তাদের পুলিশ আইন যখন শাস্তি দিতে পারে না, তখন আমি তাদের মারি। আমার সাথের লোকেরা সবাই এর এজেন্ট, তারা সবাই সিক্রেটলি কাজ করে। যদি তোমার মনে হয় শাস্তি দেওয়া আমাকে, তাহলে দিতে পারো। নেহা চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয় ভেবেই নিয়েছে নেহা হয়তো এখনই চিৎকার করে বলবে হ্যাঁ শাস্তি দিব, কিন্তু নিলয়কে অবাক করে দিয়ে নেহা নিলয়কে এসে জড়িয়ে ধরে। নিলয়ের বুকে মাথা রেখে নেহা বলে, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ, আমি শাস্তি দিতে চাই, তবে আমার বাবাকে। আমি নিজেই তার বিরুদ্ধে আদালতের রায় লিখতে চাই। তুমি আমার পাশে থেকো নিলয়, আমি তোমার সাথে থাকতে চাই সব সময়। কিন্তু মিস, আপনার যা অহংকার, আমার সাথে থাকলে এসব চলবে না। কিন্তু এসব আমার লাগবে না, আমার শুধু তোমাকে চাই। নিলয়ও নেহাকে জড়িয়ে ধরে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে রাখে নির্জন রাস্তাতে। হঠাৎ সেখান দিয়ে একটা বাইক আসে। বাইকে 3 জন ছেলে। নিলয় আর নেহাকে এভাবে দেখে 3 জন নামে বাইক থেকে। নেহার দিকে তাকিয়ে বাজে কথা বলতে থাকে। কি মামা, নতুন আইটেম নাকি? একবার হবে নাকি? উফ, মেয়েটা কি জোশ দেখতে রে মামা। রাতে এখানে কি আমাদের হেল্প লাগবে নাকি? ওই তোরা মুখ সামনে কথা বল, মানে তোদের কিন্তু এইখানেই মেরে ফেলবো। এই ফুলের কি কাটারে, একটু ছুঁয়ে দেখি। রাজীব এগিয়ে আসে। নেহার গালে আলতো করে স্পর্শ করে সে
নেহা সাথে সাথে নিলয়ের কোমর থেকে পিস্তল বের করে, রাজীবের দিকে ট্রিগার চেপে গুলি করে। ঘটনা এত দ্রুত ঘটে যে বাকি দুজন অবাক হয়ে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। নিলয় বলে, হায় হায়, জজ মেয়েটা আজ খুন করলো। যার কিলারের গার্লফ্রেন্ড আমি। আজ থেকে আমিও রাতের আধারে তোমার সাথে বের হব। লাশটাকে কি করা যায় বলো তো? কি ডেঞ্জার তুমি। আচ্ছা তুমি চিন্তা করো না, চলো ওদের বাইক নিয়েই ঘুরতে যাই। চলো চলো। নেহা আর নিলয় বাইকে উঠলো। নেহা বসতেই নিলয় শিয়ামদের ফোন করে রিয়ার মা আর রিয়াকে একটা সেফ জায়গাতে বাড়ি ঠিক করে দিতে বলে। নেহাকে নিয়ে বাইক ট্যুরে চলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।